বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন জামায়াতে নায়েবে আমির। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এত জনসমর্থন থাকার পরেও কেন জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারলো না? হ্যাঁ দর্শক, সেটার কিন্তু গোপন রহস্য কিন্তু এবার ফাঁস হয়েছে। কে কালপ্রিট? কার কারণে দর্শক জামায়াত ইসলামে ভোটের ফলাফল দর্শক পাল্টে দিয়েছে ভোটের মাঠে? হ্যাঁ দর্শক, এবার কিন্তু নিজের মুখে কিন্তু স্বীকার করেছে অন্তর্বর্তী সরকারের সেই দুর্দর্শ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তবে কি পুরো অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা রয়েছেন সকলেই কি বিএনপিকে ক্ষমতা আনার জন্য গভীর পরিকল্পনা করেছেন? হ্যাঁ দর্শক, এখন কিন্তু এক এক করে কিন্তু তথ্য বের হচ্ছে যে লন্ডন বৈঠকে যখন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে দর্শক, সে সময় কিন্তু ডক্টর খলিলুর রহমানও ছিলেন, যিনি এখন বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। দর্শক, সে সময় কিন্তু এই গোপন তথ্যটা কিন্তু দর্শক ওইখানে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে যে কোনো ভাবে হোক বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, এমনটাই কিন্তু অনেকে এখন ধারণা করছেন। আর এমনটা যদি হয় দর্শক, তবে কিন্তু ডক্টর খলিলুর রহমান থেকে শুরু করে এই রিজওয়ানা হাসান এবং কি ডক্টর ইউনূসকেও কিন্তু আসামি করে কিন্তু দর্শক জামায়াত ইসলামী কিন্তু মামলা করতে পারবে। কারণ দর্শক, এই কালপিটদের কিন্তু অবশ্যই সাজা হওয়া উচিত। একটা গণতান্ত্রিক দেশে দর্শক এইভাবে পরিকল্পিতভাবে একটা দলকে দর্শক ডুবিয়ে দেওয়া এবং ভোটের মাঠে ভোটের ফলাফল চেঞ্জ করে দেওয়া দর্শক, এটা কিন্তু খুবই খুবই কিন্তু খারাপ একটা বিষয়। কারণ দর্শক, জামায়াত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। তারা চাইলে কিন্তু ভোটের দিনই কিন্তু দর্শক ব্যাপক পরিমাণে কিন্তু ঝামেলা করতে পারতো, কিন্তু তারা ঝামেলা না করে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে দর্শক জামায়াত ইসলামী কতটা সুশৃঙ্খল দল। তবে দর্শক, এখন যে প্রেক্ষাপটে এই রিজওয়ানা হাসান এক এক করে সবকিছু স্বীকার করছেন যে কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ভোটের মাঠে দর্শক, সেই স্বীকারোক্তি থেকে দর্শক তাকে কিন্তু রাজসাক্ষী করে কিন্তু দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা করা যেতে পারে। এমনকি দর্শক এই রিজওয়ানা হাসানকেও কিন্তু কারাগারে যেতে হতে পারে তার এই বিষয়টির জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এর সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে উপস্থাপন করব, যেটা দেখলে কিন্তু দর্শক আপনি একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে ভোটের মাঠে ইঞ্জিনিয়ারিং করেছে এবং কে কে এটার সঙ্গে জড়িত রয়েছে। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কাছে এতটি অনুরোধ থাকবে যে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি একেবারে সম্পূর্ণ আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো কথা বলবো। গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই না। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, তারা
রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সে ভূমিকা তারা আছে সেটা তারা ফলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সে কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারের, এবং যে কী ধরনের কনস্পিরেসি রিজওয়ানা সহ অন্যরা তারা করেছেন যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল। কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ডুল করে দিয়েছে এই মীর জাফররা। সুতরাং এই মীর জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব সরকার যদি স্বচ্ছতার কিছুটা হইলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা আমি বলছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভাতে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিজওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদ্ঘাটন করার তথ্য। যে নির্বাচনটা হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না। টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের বড় ভুল হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে, এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল, যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয়
সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়, আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো। এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে তারা হয় দলকানা হবে, তাহলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে। সম্মানিত দর্শক শ্রোতা, নির্বাচনের আগে জামায়াত ইসলামের আমির যেখানে যেত সেখানে কিন্তু গণজোয়ার বইত। দর্শক, এতটা গণজোয়ার থাকার পরেও কি কারণে তারা ক্ষমতায় আসতে পারেনি দর্শক, সেটা কিন্তু একে একে কিন্তু এই মুহূর্তে দর্শক সামনে আসছে। এছাড়াও দর্শক, আপনারা ভোটের পরে কিন্তু দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু জামায়াতে আমির কিন্তু বলাবলি করেছিল যে, হয়তো সেটা মিডিয়াতে আসেনি, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এ নিয়ে আলোচনা হয়েছিল যে জামায়াতের আমির কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সঙ্গে কিন্তু আলোচনা করেছিল এই বিষয়টি নিয়ে, যে তারা ভোটের মাঠে খুব এগিয়ে থাকার পরে দর্শক হঠাৎ করে ভোটের ফলাফল যেন একরকম কাকতালীয়ভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও এটা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেনি জামায়াতে ইসলামী, কারণ দর্শক তারা একটা সুশৃঙ্খল এবং সুন্দর দল, যার ফলে তাদের দলের নিয়ম কাঠামো কিন্তু একেবারে সুশৃঙ্খল। তবে এখন কিন্তু দর্শক এটা কিন্তু এক এক করে কিন্তু ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছে যে কি ইঞ্জিনিয়ারিং এর কারণে জামায়াতে ইসলামকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি এবং কি কারণে যেতে দেওয়া হয়নি দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিওতে রিপোর্টটিতে কিন্তু দেখতে পেয়েছেন। আর এটার সঙ্গে দর্শক কোন কোন উপদেষ্টা জড়িত এবং কি কি পরিকল্পনার অংশ হিসেবে দর্শক এই ভোট গণনার সময় ইঞ্জিনিয়ারিংটি করা হয়েছে দর্শক, সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তবে দর্শক, এত কিছুর পরেও জনগণের সঙ্গে যে বেইমানি করা হয়েছে সেটা কিন্তু আর সন্দেহ নেই। তাই যারা জনগণের সঙ্গে গাদ্দারি করেছে, জনগণের সঙ্গে বেইমানি করেছে এবং জনগণের দর্শক ভোটের ফলাফলকে দর্শক পাল্টে দিয়েছে, তাদের অবশ্যই কিন্তু সর্বোচ্চ শাস্তিটুকুই চাচ্ছেন সাধারণ জনগণ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এই রেজওয়ানা হাসান থেকে শুরু করে যারাই এই ভোট ডাকাতির সঙ্গে দর্শক জড়িত, তাদের অবিলম্বে দর্শক শাস্তির আওতায় আনা হোক? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।